জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন দ্য ডিপ্লোমেটের নিবন্ধ হাসিনা পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে আগামী নির্বাচনে কে হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জানা গেল জরিপে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবাধিকার বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয় তাদেরকেও সরকার একই জবাব দেয় ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন কয়েক দশক ধরে ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি ছিল এক রৈখিক একটি সূত্র তা হল আওয়ামী লীগের উপর ভরসা করা দলের নেত্রী শেখ হাসিনার উপর সব রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করা এবং ধরে নেয়া যে ঢাকার স্থিতিশীলতা নির্ভর করছে একটি দলের টিকে থাকার উপর ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই কৌশলকে কঠোর বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে হাসিনা স্বৈরশাসনের পতন শুধু বাংলাদেশকেই বদলায়নি ভারতের দীর্ঘদিনের নীতিকেও অচল করে দিয়েছে সাম্প্রতিক দুটি ঘটনা দেখাচ্ছে নয়াদিল্লি এখন যেন একদল নির্ভর নীতির লাভক্ষতি নতুন করে বিবেচনা করছে অনলাইন দ্য ডিপ্লোমেটের সাংবাদিক আবু জাকির এ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখেছেন তিনি ওই দুটি ঘটনাকে বর্ণনা করতে গিয়ে বলেছেন প্রথম ঘটনা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য উষ্ণ শুভেচ্ছা বার্তা এবং সম্ভব সব সহযোগিতার প্রতিশ্রুতি দ্বিতীয়ত হাসিনা ভারতে অবস্থান নিয়ে প্রকাশ্যে নিরপেক্ষ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি শুধু বলেছেন হাসিনা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন এখন তাকেই সিদ্ধান্ত নিতে হবে এমন নিরপেক্ষতা ভারতের আগের দশকের আচরণ থেকে তীব্র বৈপরীত্য তৈরি করে যখন বাংলাদেশ ভারত বন্ধুত্বকে প্রায়ই আওয়ামী লীগের সরকারের টিকে থাকার সাথে একাকার করে দেখা হতো ভারতের পুরনো নীতির ক্ষতিগুলো এখন স্পষ্ট হয়েছে একদল নির্ভর নীতির ফল বাংলাদেশে ভারতের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এই বিষয়টি এখন আর অস্বীকার করা সম্ভব নয় ঢাকা এবং সাধারণ মানুষের বড় অংশের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে এই পক্ষপাতদৃষ্ট অবস্থান অমীমাংসিত তিস্তা পানি বণ্টন শুল্ক বাধা সীমান্তে বারবার হত্যাকাণ্ড বাণিজ্য বৈষম্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় ভারতে প্রভাব খাটানোর অভিযোগ এসব অভিযোগ বছরের পর বছর জমতে জমতে তা গভীর ক্ষোভে রূপ নিয়েছে বিশেষজ্ঞ বিশ্লেষণে বলা হয়েছে ২০২৪ সালের যুব নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান ছিল কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিদ্রোহ নয় এটি ছিল পরোক্ষভাবে বহিঃশক্তির বিরুদ্ধে প্রতিক্রিয়াও যারা একটি দায়হীন শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে বলে মনে করা হয় এই খুব বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে বহু বাংলাদেশির কাছে ভারত বাংলাদেশ সম্পর্ক অসম মনে হয় এর মধ্যে তাদের ধারণা হল বাণিজ্যে ভারত লাভবান নদী সমস্যা ভারতের একতরফা প্রভাবের কারণ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানি একটি উন্মুক্ত অবহেলাকে প্রকাশ করে দেয় আর রাজনৈতিক সম্পর্কের উপর ভারতের হস্তক্ষেপ ঢাকার রাজনীতিকে বিকৃত করেছে ভারতে ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী রাজনীতি প্রবণতাও বাংলাদেশে উদ্বেগ বাড়িয়েছে সম্পর্কে এসেছে সাংস্কৃতিক সংবেদনশীলতার নতুন মাত্রা প্রতিবেশীকে মানুষ ঘৃণা করে না ঘৃণা করে অসম সম্পর্ককে এই অঞ্চলে ভারতের কোনো বিকল্প নেই চীন পাকিস্তান উপসাগরীয় দেশ বা পশ্চিমা দেশ কেউই বাংলাদেশের সাথে ভারতের ভৌগোলিক ঐতিহাসিক সান্নিধ্যকে প্রতিস্থাপন করতে পারে না তাই ভারত চাইতে পারে এমন সম্পর্ক যা সব পক্ষের সাথে সমানভাবে কাজ করতে প্রস্তুত ভারতকে উচিত প্রকৃত রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা বিএনপি থেকে জামায়াত এনসিপি এবং নাগরিক সমাজসহ সব শক্তির সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার সম্মান প্রদর্শন করা এবং একই সাথে কিছু কাঠামোগত সমস্যা সমাধান করা জরুরি তার মধ্যে আছে তিস্তা পানি বণ্টন চুক্তি বাণিজ্যে শুল্ক বাধা কমানো সীমান্তে মানবিক নীতি প্রয়োগ করা এবং ন্যায্য অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে এগিয়ে আছেন তা জানতে প্রথম আলোর উদ্যোগে জরিপ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড জরিপের শিরোনাম ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয় জাতীয় জনমত জরিপ ২০২৫ জরিপে উঠে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অধিকাংশ মানুষ আর প্রায় ১/৪ উত্তরদাতা মনে করছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী
দুটি মিলিয়ে বিএনপির এই দুই নেতার প্রতি আস্থা মোট ৬৬% কিছু বেশি। অন্যদিকে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ২৫.৪% মানুষ, যদিও তিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো জয়ী হননি। মাত্র ৭% উত্তরদাতা মনে করেন আগামী নির্বাচনের পর শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ০.৬% মানুষ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে এবং ০.২% মানুষ জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। জরিপে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা অর্ধ শহর এলাকার ১৮ থেকে ৫৫ বছর বয়সী মোট ১৩৪২ জনের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন। অংশগ্রহণকারীরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার মানুষ। জরিপের তথ্য সংগ্রহ করা হয় ২১ থেকে ২৮ অক্টোবর। জরিপকারী প্রতিষ্ঠান জানায় এটি মতামত জরিপ, এটি দেশব্যাপী প্রতিনিধিত্বমূলক হলেও কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিফলন নয়। জরিপের নমুনায় রাখা হয়েছে এমন ব্যক্তিদের যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়েন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকে কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আনোয়ারুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ভোটে অংশ নিতে পারেন বলে কিছুদিন ধরে আলোচনা চলছে। এমনকি তফসিল ঘোষণার প্রাক্কালে তাদের সরকার থেকে পদত্যাগেরও আভাস পাওয়া গেছে। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকারের পদে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন, তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার। এজন্য যে প্রস্তুতি প্রয়োজন সব গ্রহণ করে রেখেছে ইসি। আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে। সেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইনশৃঙ্খলা সেল গঠন, এগুলোর ফরম্যাটগুলো রেডি রয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, তফসিল ঘোষণার পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। আনুষ্ঠানিকভাবে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব আসবে তফসিল ঘোষণার পর। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না। থেকে নির্বাচনী প্রচার করা যাবে না। প্রচার করা না গেলে তো প্রার্থীও হতে পারবেন না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না। পাকিস্তানের সেনাপ্রধান এবং নবগঠিত প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে ভারতের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত গার্ড অফ অনার অনুষ্ঠানে তিনি বলেন, আগামীবার পাকিস্তানের জবাব আরও দ্রুত ও তীব্র হবে। পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসেবে তার নিয়োগ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোর্কের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির নবগঠিত ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টারে গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সামরিক পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে, হুমকিও বহুমাত্রিক হয়ে উঠছে, তাই তিন বাহিনীর সমন্বয়ে বহুমাত্রিক সামরিক ক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি।